চলুন সরাসরি মূল কথায় আসি। আজকের এই এক্সপ্লেনারে আমরা মারুফ হায়াতের ডকুমেন্টারি অবলম্বনে ইয়াসমিন হত্যা মামলার একদম গভীরে যাব। তবে শুরুতেও একটা ব্যাপার একদম ক্লিয়ার করে দেওয়া ভালো, এখানে কোনো মনগড়া গল্প বা ব্যক্তিগত মতামতের জায়গা নেই। আমরা আজ যা যা আলোচনা করব তার প্রতিটি তথ্য, প্রতিটি ডিটেলস একেবারে ভেরিফাইড সোর্স আর ডকুমেন্টেড ফ্যাক্টসের ওপর ভিত্তি করে তৈরি। কোনো রকম পলিটিক্যাল বায়াস বা আবেগ নয়, বরং শুধু ফ্যাক্টসগুলোই আমাদের আজকের গাইড। ঠিক আছে, তাহলে এবার গভীরে প্রবেশ করা যাক। ওই যে কথায় আছে না, বাস্তবতা প্রায়শই কল্পনার চেয়েও অদ্ভুত হয়। এই কেসটার ক্ষেত্রে কথাটা যেন অক্ষরে অক্ষরে সত্যি। বাইরে থেকে দেখেই ঘটনাটাকে যতটা সাধারণ মনে হতে পারে, বিশ্বাস করুন একটু ভেতরে উকি দিলেই যে গল্পটা বেরিয়ে আসে, সেটা যে কারো কল্পনার চেয়েও অনেক অনেক বেশি অন্ধকার আর শিউরে ওঠার মতো। আমাদের এই এক্সপ্লেনারের মূল লক্ষ্যই হল সেই অন্ধকার ট্র্যাজেডির স্তরগুলো ধাপে ধাপে উন্মোচন করা। আর হ্যাঁ, আবারও বলছি, এখানে কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে সাফাই গাওয়া বা নিজেদের কোনো মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা একেবারেই করা হচ্ছে না। এই পুরো ট্রু ক্রাইম ক্রনিকেলটা এমনভাবে সাজানো যা পুরোপুরিভাবে নথিবদ্ধ সূত্রের ওপর দাঁড়িয়ে আছে। তো ঘটনাটা আসলে শুরু হয়েছিল কিভাবে? প্রথম দিকে সরকারি কর্মকর্তা বা স্থানীয়দের কথাবার্তায় মনে হচ্ছিল এটা বোধহয় খুব সাধারণ একটা মোরাল পলিসিং বা নৈতিক খবরদারের ঘটনা, মানে সাধারণ কোনো নিয়মভঙ্গের ব্যাপার আর কি। কিন্তু ডকুমেন্টারি আর তদন্তের পর যে ভয়াবহ সত্যটা বেরিয়ে আসলো, সেটা ছিল সেই প্রাথমিক ধারণার ঠিক উল্টো, একেবারে গা ছমছম করা একটা অন্ধকার বাস্তবতা। আর এই ব্যাপারটা খুব চমৎকারভাবেই ফুটে ওঠে যখন আমরা ঘটনার মূল প্রেক্ষাপট আর চরিত্রগুলোর দিকে তাকাই। এই টেবিলটা একটু খেয়াল করলেই দেখবেন পুরো ঘটনার কেন্দ্রবিন্দু হচ্ছে দিনাজপুর, আর এর সাথে একেবারে সরাসরি জড়িয়েছিলেন সেখানকার স্থানীয় প্রভাবশালী নেতৃত্ব, যেমন সেক্রেটারি কামহুদা, আর সে সাথে স্থানীয় থানার পুলিশ সদস্যরা। এই চরিত্রগুলো আর এই লোকেশন, এগুলোই আসলে আমাদের সামনের আলোচনার পুরো ভিত্তিটা তৈরি করে দেয়। এবার চলুন লোকাল থানা বা স্থানীয় নেতাদের গণ্ডি পেরিয়ে আমরা ঘটনার একদম কেন্দ্রে, মানে একেবারে আইসবার্গের চূড়া থেকে এর বিশাল গভীরে প্রবেশ করি। আর এই গভীরে যাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হল একেবারে অনস্বীকার্য ফরেন্সিক বাস্তবতা। ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট ডক্টর এম আহমেদের যে চূড়ান্ত রিপোর্ট, সেটাই মূলত এই ঘটনার আসল এবং ক্লিনিক্যাল চেহারাটা সবার সামনে নিয়ে আসে। তবে ওই অটোপসি রিপোর্টের বিস্তারিত তথ্যে যাওয়ার আগে একটা মেডিকেল টার্ম একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। টার্মটা হলো অ্যান্টোমর্টেম। এর মানে হচ্ছে মৃত্যুর ঠিক আগে শরীরে ঘটা কোনো ঘটনা বা আঘাত। এই একটামাত্র শব্দ কিন্তু আমাদের মানসিকভাবে প্রস্তুত করে দেয় এটা বোঝার জন্য যে ভিকটিমের উপর আসলে ঠিক কতটা নির্মমতা চালানো হয়েছিল। অত্যন্ত বস্তুনিষ্ঠতার সাথে আমরা এখন সরাসরি সেই ফরেন্সিক বিশেষজ্ঞের রিপোর্টটা দেখব। ডক্টর এম আহমেদের রিপোর্টে একেবারে স্পষ্টভাবে বলা আছে যে মৃত্যুর মূল কারণ ছিল অ্যাসফিক্সিয়া বা শ্বাসরোধ, এর সাথে ছিল গলা টেপা বা থ্রটলিং এবং মাথায় আঘাতের ফলে হওয়া ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ। সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটা উঠে এসেছে তা হল এই সমস্ত আঘাতই ছিল অ্যান্টেমর্টেম এবং হোমিসাইডাল, অর্থাৎ মৃত্যুটা স্বাভাবিক তো ছিলই না, বরং এটি ছিল অত্যন্ত নির্মম একটি হত্যাকাণ্ড। সাধারণ দৃষ্টিতে আমাদের মনে হতেই পারে ঘটনা হয়তো ওই স্থানীয় থানা বা এলাকার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু না, তদন্তের পরিধি সেখানেই থেমে থাকেনি। অবাক করা ব্যাপার হল, এই ঘটনার জাল শুধু লোকাল পুলিশ স্টেশনেই আটকে ছিল না, বরং তা ক্ষমতা আর প্রভাবের অনেক অনেক ওপরের স্তরে গিয়েও ধাক্কা খেয়েছিল। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া এই নির্দিষ্ট তথ্যটা আসলে রীতিমতো শিউরে ওঠার মতো। জানা যায় এত বড় একটা মর্মান্তিক ঘটনার পরও তৎকালীন একজন সাবেক প্রধানমন্ত্রীর বোন এই পুরো ব্যাপারটা নিয়ে একেবারেই নিশ্চুপ ছিলেন। সমাজের একদম উচ্চপদস্থ আর প্রভাবশালী জায়গা থেকে আসা এই নীরবতা ঘটনাটার পেছনের অদৃশ্য ক্ষমতা আর জটিলতাকেই যেন আরও স্পষ্ট করে তোলে। এখানে একটা কথা আবারও মনে করিয়ে দেওয়াটা জরুরি। এই যে হাই প্রোফাইল কানেকশনগুলোর কথা আমরা বলছি, এর উদ্দেশ্য কিন্তু মোটেও কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়া বা কোনো প্রতিষ্ঠানকে আক্রমণ করা নয়। আমরা শুধু নথিতে থাকা সংযোগগুলো একদম নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে বোঝা যায় যে কিভাবে একটা ঘটনা বিভিন্ন স্তরের সাথে জড়িয়ে পড়ে। এখানে বিদ্বেষ ছড়ানোর কোনো জায়গা নেই। এতগুলো ফরেন্সিক প্রমাণ, এত প্রভাবশালী কানেকশন, সব কিছুর পর চলুন একটু বর্তমান সময়ের দিকে তাকাই। কারণ এই পুরো টাইমলাইন বা ঘটনা প্রবাহের সবচেয়ে বিস্ময়কর আর হতবাক করা দিকটা আসলে ওই ক্রাইম সিনের দিনটাতে আটকে নেই, বরং সেটা লুকিয়ে আছে এই দীর্ঘ সময় ধরে চলতে থাকা আইনি প্রক্রিয়া আর ন্যায় বিচারের প্রতীক্ষার মধ্যে। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল এই সংখ্যাটা ২৯। শুধু একটা সংখ্যা হিসেবে দেখলে হয়তো এর ওজনটা ঠিক বোঝা যাবে না, কিন্তু একটু ভেবে দেখুন তো, ২৯টা বছর, প্রায় ৩ দশক ধরে ঝুলে থাকা একটা আইনি প্রক্রিয়ার ভার কতটা ভারী হতে পারে সেটা এই স্ক্রিনে ভেসে থাকা সংখ্যাটা দেখলেই কিন্তু বেশ গভীরভাবে উপলব্ধি করা যায়।
হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই চরম সত্য। এত সব সুনির্দিষ্ট ক্লিনিক্যাল প্রমাণ, এত হাই প্রোফাইল আলোচনা এবং একেবারে অক্ষরে অক্ষরে নথিবদ্ধ একটা অপরাধ হওয়া সত্ত্বেও প্রায় ৩ দশক পার হয়ে গেছে। অথচ এর সাথে যুক্ত মামলাগুলো আজও অমীমাংসিত অবস্থায় পড়ে আছে। বছরের পর বছর ধরে এই যে আইনি স্থবিরতা, এটা সত্যিই ভাবিয়ে তোলার মতো একটা ব্যাপার। আর ঠিক এখানেই আমরা আমাদের আজকের এক্সপ্লেনারের সবচেয়ে বড় এবং চূড়ান্ত প্রশ্নটার সামনে এসে দাঁড়াই। কিভাবে এতটা বহুল নথিভুক্ত, এত স্পষ্ট ফরেন্সিক প্রমাণ থাকা এবং এমন হাই প্রোফাইল কানেকশন যুক্ত একটা মামলা ২৯ বছর পার হওয়ার পরও অমীমাংসিত থাকতে পারে? এই প্রশ্নটা আর এই দীর্ঘস্থায়ী অবিচারের বিষয়টা আমাদের সিস্টেম নিয়ে অনেকগুলো ভাবনার জন্ম দেয়। আশা করছি আজকের এই আলোচনায় ইয়াসমিন কেস নিয়ে আপনাদের আরও গভীরে গিয়ে অনুসন্ধান করতে উৎসাহিত করবে।